করে দিচ্ছিস? সিঁড়ি ভেঙে নিচে এলো ন্যান্সি। সম্মুখে আফ্রিদকে দেখে ফিক করে হেসে ফেলতে বাধ্য হলো। ওই যে সফেদ রাঙা শার্টটি উল্টো পড়ে আছে। সদ্য ঘুম থেকে ওঠা পুরুষটির চোখে এখনো তন্দ্রার আবেশ লেগে আছে। চৈতন্য ফেরার পর নিজের পাশে নিষ্পাপ সত্তাকে দেখতে না পেয়ে হুড়মুড় উঠে দাঁড়ালো আফ্রিদ। তখন থেকে পুরো ম্যানার খুঁজে ফেলল। ততক্ষণে সিঁড়ি বেয়ে ন্যান্সিকে নিচে আসতে দেখে অস্থির মনটা স্বস্তি পায়। কপাল জুড়ে চিন্তার রেখা স্পষ্ট হলো। আফ্রিদ আশ্চর্য হলো, মেয়ে মানুষ বড়ই জটিল প্রকৃতির। এই যে হাসছে, আশ্চর্য, কাল পর্যন্ত কেঁদে কেঁদে বন্যা বানিয়ে ফেলেছে, এখন আবার হাসছে। আফ্রিদ নিচের দিকে তাকিয়ে কিঞ্চিত ভরকালো। এই যে পরনের শার্টটা উল্টো পড়ে আছে, তাই এমন হাসছে। আফ্রিদ চটজলদি শার্টটা খুলে সোজা হয়ে পড়ল। নিচে 3টি বোতাম লাগিয়েছে শুধু। আফ্রিদ ফুলের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সহিত বিড়বিড় করে আওড়ালো, নারী তুমি ভয়ঙ্কর সত্তা। নারী তুমি এক বহুরূপী বিপর্যয়। তোমার চোখে প্রলয়ের পূর্বাভাস, আবার আশ্রয়, কখনো শানিত অস্ত্র, নীরবতায় রক্তক্ষয় ঘটা, কখনো ধ্বংসের প্রলয়কারী, কখনো তুমি পদ্মার গুড়ি, অবাধ্য দুরন্ত সীমাহীন, ভাঙ্গো পার, বদলে দেওয়া মানচিত্র। তবু তোমার বুকে ফোটে শিশির ভেজা কোমলতা, ফুলের মতো নতজানু, অথচ ছোঁয়ায় সর্বনাশ। তুমি আশীর্বাদ ও অভিশাপ, সবস্থান এক অনিবার্য নারীসত্তা। ন্যান্সি ছুটে এসে গলা জড়িয়ে ধরে আফ্রিদকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, কী ব্যাপার মিসেস এহসান, এত ভালোবাসা? ন্যান্সি মিনমিন করে বলেছিলাম যে এহসান, আমি যদি এখন বললি আপনি কাছাকাছি আসুন তাহলে কি করবেন? আফ্রিদ ন্যান্সিকে এক হাতে শক্ত করে টেনে নিজের সাথে চেপে ধরল। নগ্ন পায়ের উপর ন্যান্সির পায়ে ভর রাখল। আফ্রিদের চোখে চোখ রেখে শান্ত স্বাভাবিকভাবে বলল, তাহলে আমি হার্ট অ্যাটাক করে মরে যাব, বাঁচাতে পারবে না কো? ন্যান্সি খিলখিল করে হেসে উঠল আফ্রিদের সঙ্গীত শুনে। বেসমেন্টের সিঁড়ি বেয়ে নামতে বাতাসে ভেসে এসলো ভারী হয়ে আসা লোহার গন্ধ। পুরোনো আর্দ্রতা আর নীরবতার মধ্যে জমে থাকা এক অদ্ভুত শিহরণ। লাশগুলো অনেকটা নিথর হয়ে গেছে। সময় তাদের রক্তকে মুছে দেয়নি, কেবল রং বদলে দিয়েছে। খণ্ড খণ্ড সেই অস্তিত্বহীন নিয়ে আফ্রিদ এহসান যখন ঘরে পৌঁছায়, তার চোখে পড়ে তির্যক ধারালো সে চাহনি। মানুষটিকে অদ্ভুত লাগে না, বরং অস্বস্তিকর। তাকে দেখলেই বোঝা যায় এহেন ভয়ঙ্কর ধরা যায় না, সে ধরা দেয় না। বুকের শব্দে বেসমেন্ট কেঁপে উঠল। প্রতিটি পদচারণ দিল দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে, সাক্ষী রাখে যা ঘটেছে। গোডাউনের সেই লোকগুলো যাদের ভাগ্য আফ্রিদা হোসেনের হাতে শেষ হয়েছে, এখন স্মৃতির মতো ছড়িয়ে আছে এই ঘরে। ভেতরে ঢুকে তার দৃষ্টি আটকে যায় এলিয়াজে। চিরচেনা অভ্যাসে নিজের হাত কামড়াচ্ছে সে খিদের নয়, এক অমানবিক তৃষ্ণার অস্তিত্বে। মনুষ্যত্বের সীমা ছড়িয়ে গেল যেমন, তেমনি এক উন্মাদ অপেক্ষা তার চোখ। আফ্রিদা হোসেন তাকিয়ে থাকে, অতঃপর ঠোঁটের কোণে বাঁকা হাসি আঁকে। সে হাসিতে উষ্ণতা নেই, আছে শুধু শীতল প্রত্যয়, যেন অন্ধকারের সঙ্গে তার চুক্তি বহুদিন। ভালো আছো মিস্টার আলিয়াস? শিকল বাঁধা হাত দুটো আলিয়াস হয়তো খোলা থাকলে এতদিন শেষ করে দিত চাইতো মাফিয়া কিংকে। আমি কতটা হিংস্র তা কিন্তু তুই ভালো করে জানিস হোসেন, তুই নিজে আমাকে গড়ছিস। আফ্রিদ চমৎকার হাসলো, চেয়ার টেনে বসলো ঠিক আফ্রিদ সামনে, পায়ের উপর পা নাচিয়ে হেসে হেসে বলল, আমি গড়েছি, আমি ধ্বংস করব। ভুলবো না আমি কে, কি আমার পরিচয়। আলিসের দিকে মাংসগুলো ছুড়ে দিতে সেগুলোর উপর হামলে পড়ল লোকটা। বয়স তো অনেক হয়েছে, তবে কত হওয়ার সম্ভাবনা অদ্ভুত, সবটাই অদ্ভুত। আর কতজনকে শেষ করবি তুই আফ্রিদ? আফ্রিদ নিটন কণ্ঠে বলে উঠল, তাকে বাঁচাতে যতজনকে শেষ করতে হয়। এলিয়াস হাসল, গোটা পৃথিবী? আফ্রিদ একই ভঙ্গিতে বলে উঠল, প্রয়োজনে গোটা পৃথিবী সকলকে ধ্বংস করব শুধু তার জন্য। আলিয়াস কদর্য হেসে বলল, কখনো যদি সে তোর ধ্বংসের কারণ হয় তবে? এ যাত্রায় ক্রুর হাসলো আফ্রিদ, তৃপ্তির সাথে বলল, ধ্বংসের কারণ হবে কিনা জানি না, তবে এই মুহূর্তে আমার বেঁচে থাকার একমাত্র কারণ অ্যাঞ্জেলিনা। আলিয়াস দুঃখ প্রকাশ করে বলল, তোর জন্য আমার বউটাকে খেয়ে ফেললাম। আফ্রিদ পিছন ফিরল, বেরোনোর উদ্দেশ্যে যেতে যেতে বলল, আমি কখনো বলিনি খাওয়ার কথা, নিজের ক্ষুধা মেটাতে তাকে হরণ করেছো বৎস। আফ্রিদ নিষ্পাপ, প্রলয়ের আরেক নাম। গুনে গুনে আজ 3 দিন হলো ন্যান্সি এহসান মঞ্জিলে এসেছে, কিন্তু
আশ্চর্যের বিষয় মাইমুনা আহসান নিজের বাড়িতে নেই, আর না আছে নীলাদ্রি। বাড়িতে শুধু সাব্বির আর কল্পনা রয়েছে। ন্যান্সি অন্যদের কথা ভাবছে না, সে ভাবছে স্পেনের কথা। লুফিসার, হেলেন, ইদ্রান, আফ্রিদ হোসেন আগন্তুক। তিনটা মানুষ, তিনটির নাম। দুটো জানা, একটা অজানা। আশ্চর্যের বিষয়, এতদিন ন্যান্সি আফ্রিদকে ভেবেছিল আগন্তুক কিনা। যদি সে না হয় তবে কি লুফিসার, লুসিফার, এলেন ইদ্রান। কিন্তু সে তো এখন স্পিনে, তাহলে কিভাবে সম্ভব? নাকি তৃতীয় কেউ আছে যে এসব করছে? ভাবতে ভাবতে লাগেজে পাসপোর্ট এবং আরও কিছু জরুরি কাগজপত্র ঢুকে নিল। ড্রয়িং রুমে আসতে দেখলো তিতলি আর ঈশান দাঁড়িয়েছে। তিতলি এই বুঝে চোখ দিয়ে ঈশানকে ভস্ম করে দেবে। এই লুচ্চা ছেলে মানুষ এইভাবে তাকিয়েছেন কেন? ঈশান চোয়াল শক্ত হয়ে এলো, তাতে দাঁত পিষে বলল, ওই রংপুরে মাইয়া, নাটক কম করো। তোমার কি মনে হয় আমি সারাদিন তোমাকে দেখতে থাকি? তিতলি রাগে ফুঁসতে থাকে। মন চাচ্ছে লোকটাকে আচ্ছা মতো মারতে, তারপর যদি শিক্ষায়। আমি জানি না ভাইয়া, কি দেখে আপনার মতো বেহায়া লোকের সাথে আমার বিয়ে ঠিক করছে। ঈশান তেড়ে এলো তিতলির দিকে, পকেট থেকে রিভলভার বের করে ডিরেক্ট কপালে ঠেকায়। আর একটা বাজে কথা বললে এখানেই শেষ করে দিব। হকচকে গেল তিতলি। ঈশানকে রেগে যেতে থেকে ধূপধাপ পা ফেলে নিচে নেমে এলো ন্যান্সি। আরে আরে, ফাইট করছেন কেন আপনারা? ঈশান ভাইয়া, এটা কি করছেন? ঈশান তড়িঘড়ি করে রিভলভারটা পকেটে ঢুকিয়ে নিল। তিতলি অসহায় মুখ করে বলল, এই লোকটাকে আমি বিয়ে করব না ইলহাম আপু। ন্যান্সি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ঈশানের দিকে। ঈশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, সরি। ব্যাস, আর কি চাই? তিতলি ওষ্ঠ বাঁকিয়ে হেসে ফেলল। ন্যান্সি দুজনকে দেখে নিল। ওদের ছাড়া সে থাকবে কি করে? হাই মেরি বান্দি। পিছন থেকে আফ্রিদের কণ্ঠস্বর শুনে কিঞ্চিত বিচলিত হয় ন্যান্সি। গভীর দৃষ্টিতে তাকালো আফ্রিদের দিকে। একটা শার্ট আর উপর ব্লেজারটা রয়েছে, একদম পরিপাটিভাবে নিজেকে গুছিয়ে নিয়েছে। ন্যান্সি সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে ভীতকণ্ঠ বলল, আর কিছু চাই? আফ্রিদ সবে টেবিলের উপর থেকে পানির গ্লাসটা তুলছিল। ন্যান্সির কথায় হাত থেমে গেল তার। কি চাই বল? ন্যান্সি আর চোখে দেখে আফ্রিদকে। তার নীলাভ মণিজোড়ে চোখ মেলাতে পারে না। ভীতু পেটটা আমতা আমতা করলে দূরে ঘুরতে যেতে চাই, সমুদ্রের ধারে। ব্যাস এটুকু? আফ্রিদ হাসে। স্বাভাবিক গলে বলে, পালানোর ধান্দা? ন্যান্সি নত মস্তিষ্কে দাঁড়িয়েছে, ঠোঁটে ঠোঁট রেখে লম্বা নিঃশ্বাস টেনে বলে, এ বাড়িতে আমি বিরক্ত হচ্ছি। আফ্রিদ কিছু বলল না, পানিটা সম্পূর্ণ শেষ করলো। অতঃপর প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে সেটা জ্বালিয়ে ঠোঁটে গুজল। লম্বা একটা টান দিয়ে বলল, রেডি হয়ে নে, আমরা আজকেই যাব। আফ্রিদ যে এত সহজে মেনে নিবে কল্পনা করেনি ন্যান্সি। তবে তার ন্যান্সির জন্য ভালো, তিতলি আর ঈশান ভাইয়া যাবে না। তিতলি উত্তেজিত হয়ে হ্যাঁ বলতে যাচ্ছিল, ঈশান হাতটা চেপে ধরে থামিয়ে দিল। ঈশান চাপাস্বরে বলল, ওদের স্পেস প্রয়োজন, আমরা অন্য কোনো সময় যাব। ঈশানের দিকে মন্ত্রমুগ্ধ নয়নে তাকালো তিতলি। উহ, লোকটা মন্দ নয় মোটেও। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে ভোরগুলো এক অন্যরকমভাবে ধরা দেয়। রাতের অন্ধকার সত্যে না সত্যে পশ্চিমে সৈকত জুড়ে ছড়িয়ে পড়ে নরম আলো। সাগরের জল তখন ঘুম জড়ানো, ঢেউগুলো যেন ইচ্ছাকৃতভাবে ধীর হয়ে আসছে। কারো ঘুম ভাঙতে চায় না। ভেজা বালুর উপর সূর্যের প্রথম আলো পড়ে ঝিকমিক করে। ছোট ছোট প্রবালখণ্ড আর শামুকের খোলস চোখে পড়ে ছড়িয়ে ছিটিয়ে। দ্বীপের উত্তর দিকে গুলি আর চর সংলগ্ন সৈকতের বাতাসটা একটু বেশি খোলা। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় আকাশ আর সাগর একে অপরের সঙ্গে গোপনে কথা বলছে। দূরে দেখা যায় সারি সারি মাছ ধরার নৌকো, কেউ ফিরছে রাতের পরিশ্রম সেতে, কেউ আবার সবে যাত্রা শুরু করছে দিনের জীবিকার খোঁজে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে ন্যান্সি, চুলগুলো তার বাতাসে এলোমেলো হয়ে উড়ে বেড়াচ্ছে। পরনে ঘোর দেওয়া লম্বা টপস উঠছে সেই সাথে সাথে। ও মাই গড অ্যাঞ্জেলা, তুই আবার পানিতে ঝাঁপ দিয়ে সুইসাইড করতে চাচ্ছিস? আফ্রিদের বেহুদা কথায় বিরক্ত হলেন ন্যান্সি। প্রচণ্ড রাগ নিয়ে হেসে হেসে বলে, চুপ করুন না একটু। আফ্রিদ হেসে পেল, ঠিক পেছনে এসে দাঁড়ায় ন্যান্সির। আমার পরাণ, তুই কি আমাকে ভয় পাস? না, না পাই না। সব ভয় সব উড়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আপনি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো? আফ্রিদ নিশ্চুপ রইল কিয়ৎক্ষণ, অতঃপর প্যান্টের পকেটে হাত গুজে টান টান ভঙ্গিতে দাঁড়ায়। নীলভ দৃষ্টি তার ওই সমুদ্রের পানে। পরাণ, আমার ভালো হয়ে যা, বেয়াদব কোথাকার, জামাইয়ের সাথে কথা বলতে জানিস না? ন্যান্সি নির্বিকার আকস্মিক উল্টো হাঁটতে যাবে, ডিরেক্ট রিসোর্টের ভেতরে যাবে, কিন্তু তা হতে দিল না বেয়াদব পুরুষ, নষ্ট পুরুষ। এক হাতে পেঁচিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল,
হাসকি টেনে বলে, রাখছিস কেন? ভালো লাগছে না? ইচ্ছে পূরণ হচ্ছে না? কি ইচ্ছে? কিছুক্ষণ চুপ রইল ন্যান্সি, অতঃপর নিজেই আফ্রিদের দিকে ফিরে গলা জড়িয়ে ধরে মৃদু হেসে বলে, একটা কটেজ থাকবে, সুন্দর করে সাজানো থাকবে। আমি সাদা গ্রাউন্ড পরবো আর আপনি সাদা শার্ট আর প্যান্ট পরবেন। ওখান থেকে পুরো সমুদ্র দেখা যাবে। ওই যে উঁচু জায়গায়, ওরকম জায়গায় কটেজ থাকবে। আফ্রিদ শুনল। ন্যান্সির আঙ্গুল দেখিয়ে দেওয়া জায়গাটার দিকে দৃষ্টি ঘুরিয়ে এক পলক দেখে ফের ন্যান্সির নিষ্পাপ মুখখানা দেখে বলল, ব্যাস এইটুকু? ন্যান্সি উপর নিচ মাথা দোলায়। এইটুকুই তার চাই। সেন্ট মার্টিন পশ্চিম সৈকত ঘেরে দাঁড়িয়ে আছে একটা নিরিবিলি রিসোর্ট, সান অ্যান্ড স্যান্ড টু বিচ রিসোর্ট। দ্বীপের কোলাহল থেকে খানিকটা দূরে, অথচ সমুদ্রের এতটা কাছে যে জানলা খুলে নীল জল চোখে ভরে এসেছে। রিসোর্টের কাঠের কাঠামো আর সাদামাটা নকশার কোনো আড়ম্বরতা নেই, আছে শুধু প্রাকৃতিক সঙ্গে মিশে থাকার এক নিঃশব্দ সৌন্দর্য। ন্যান্সির হাতে ধোয়া ওঠা এক কাপ কফি নিয়ে জানলার ধারে এসে দাঁড়ালো। জানলা ঘেঁষে দাঁড়িয়ে আছে সমুদ্র পার, সেই রিসোর্টে অবধারিত ঢেউয়ের শব্দ যেন সঙ্গীতের মতো এসে বাজছে কানে। এই পুরো রিসোর্ট বুক করেছে আফ্রিদা হোসেন, যেন পৃথিবীর ভিড়ভাট্টা থেকে দূরে তারা একান্ত থাকতে চেয়েছে। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে। অফ শেল্টার কাটে উন্মুক্ত কাঠ দুটো আলোর মতো কোমল, আর তার নিচে স্বচ্ছ সাদা জালের মতো লং স্লিভ, যেন সকলের শিশির গায়ে মাখা। পুরো উপরের অংশটা সূক্ষ্ম নস্কা কাপড়ের তৈরি, আলো পড়লে যার ভেতরে দিয়ে মৃদু ঝিলিক খেলে। কোমরের কাছে এসে পোশাকটা নিখুঁতভাবে ছাঁটা, যেখান থেকে শুরু হয়েছে স্কার্টের রাজত্ব। প্রশস্ত শাড়ি ভারী আর মসৃণ কাপড়ে তৈরি স্কার্টটার নিচের দিকে যতই নামে ততই ভাজে ভাজে গড়ে ওঠা আভিজাত্য। হ্যাপি আফ্রিদ অদ্ভুত, ন্যান্সির ইচ্ছে পূরণ করছে। দ্বীপের উঁচু জায়গায় চলে এসেছে। দ্বীপের একটু উঁচু অংশে আলেপ্তের দিক ঘেঁষে একটি নিরিবিলি হিলটপ কটেজ। সাগরের একধারে নয়, আবার খুব দূরেও নয়, ঠিক এমন জায়গায় যেখানে থেকে রাতে সমুদ্র দেখা যায় নীরবে। কটেজটা কাঠ আর বাঁশের নকশায় বানানো, চারপাশে ছোট ছোট লণ্ঠন ধরছে। সন্ধ্যা নামলে হলুদ আলো জ্বলে ওঠে, পুরো জায়গাটাকে করে তোলে স্বপ্নিল। থ্যাংক ইউ এহসান। আফ্রিদ ঠোঁটে ঠোঁট চেপে হাসলো। আফ্রিদের হাত ছেড়ে সামনের দিকে এগোয় ন্যান্সি। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সমুদ্র। আফ্রিদ দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়েছে, বুকে দুটো বোতাম খোলা দেওয়া। ন্যান্সি হাস্যোজ্জ্বল স্বরে বলে, আফ্রিদ? আফ্রিদ? ইয়েস মিসেস প্রিন্সেস আফ্রিদ। বলুন ওয়াইফি। ওহ আফ্রিদ। আফ্রিদ হেসে উঠল, নিচের দিকে তাকিয়ে মুচকে হেসে ধৈর্যের সাথে বলল, বল জানকীর বাচ্চা। ন্যান্সি মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়েছে প্রিয় পুরুষের দিকে। আমি কি সারা রাত এভাবে ডাকতে থাকি? তাহলে কি জবাব দিবেন? ন্যান্সি হাত বাড়িয়ে দিতে আফ্রিদ সেই হাতটা পাকড়াও করলো। আফ্রিদ নাকে নাক ঘষে আলতো করে টোকা দিয়ে বলল, আমি সারা রাত জবাব দিতে পারি? তাহলে কি আদর করবেন? আফ্রিদের কথা অধর প্রসারিত হলো ন্যান্সির। উইল ইউ বি মে পার্সোনাল ফটোগ্রাফার? আফ্রিদ চোখে হাসে, স্বাভাবিক কণ্ঠে বলে, হোয়াই নট। আফ্রিদ এগিয়ে এসে ন্যান্সি থেকে কিছুটা দূরে। ন্যান্সি অধর প্রসারিত করে হাসতে হাসতে আফ্রিদ পরপর দুটো ছবি তুলল তার। আফ্রিদের কাছাকাছি সে নাকে আরও একবার টোকা দিয়ে বলল, মিসেস মিসেস, এভাবে তাকাস না শোনা, হার্ট ব্রেক হচ্ছে। আফ্রিদের কথায় অধর প্রসারিত হলো ন্যান্সির। আফ্রিদকে আশ্চর্য করে দিয়ে পায়ের আঙুলে ভর দিয়ে একটুখানি উঁচু করে পুষ্ট অধরপুষ্টে স্পর্শ করলো। মেলি স্পর্শে আফ্রিদ বরফের ন্যায় জমে গেল। ভারসাম্য রক্ষার্থে মেয়েটাকে জড়িয়ে ধরে শুরু হয় অষ্টদংশন। প্রথমবারের মতো আফ্রিদ বেসামাল বেপরোয়ায় স্পর্শের সহিত তাল মেলায় ন্যান্সি। মিনিট গড়িয়ে যেতে হাঁপিয়ে ওঠে রমণী। মুখ সরিয়ে এনে আফ্রিদের কপাল দেয় নাক ঠেকালো। শুষ্ক ঢোক গিলল অগোচরে। ন্যান্সির কাঁপন অনুভব হয় আফ্রিদের। জানিস কী করছিস? ন্যান্সি ঘন নিঃশ্বাস ফেলে বসে, সিংহকে খেপিয়ে দিছি। শোনাবো, এভাবে কাছাকাছি এসে উস্কে দিস না, পরে সামলাতে পারবে না। আফ্রিদ দৃষ্টি ঘুরিয়ে তাকায় ওই গোল চোখের দিকে। ন্যান্সি আফ্রিদের শার্টের বোতাম স্পর্শ করতে এক হাত চেপে ধরল ছেলেটা। স্বাদ বাঁধল। এই বাদ বাঁধল না ন্যান্সি। মুখ এগিয়ে গলায় দন্ত বসিয়ে ক্ষত করে আফ্রিদ খিচিয়ে নেয় অক্ষিজোড়া। আর ইউ শিওর জানকীর বাচ্চা? ন্যান্সি প্রত্যুত্তর করল না, আলতো করে জড়িয়ে ধরল তাকে। আমার পরাণ, তোকে একটু ছুঁই, খুব যত্ন করে ছুঁয়ে দেবো, একটুও কষ্ট দেবো না, সত্যি। দুহাত মেলে দাঁড়ালো ন্যান্সি, মুখ গুছিয়ে তাকালো আকাশবাণী। কোমরে উষ্ণ ছোঁয়া পেয়ে
পিলে চমকে ওঠে, বিদ্যুৎ বেগে মুখ নামিয়ে তাকালো ডান দিকে। আফ্রিদি হোসেন দু হাতে জড়িয়ে আছে তাকে। লজ্জা ভেতরে থাকা গুলো কেমন কুণ্ডলি পাখি আসছে গলে। ন্যান্সির বুকে ধরফর করছে, শ্বাস নেবার পথ আটকে আসছে। আফ্রিদের প্রবল বাহুবন্ধের বন্দী হয়ে আছে সে। নড়ার সামান্য শক্তিটুকু তার কাছে অবশিষ্ট নেই। এক ঝটকায় আফ্রিদ তাকে নিজের বুকে টেনে নিয়ে এমনভাবে ঠোঁট চেপে ধরল যেন পুরো দুনিয়া যেন থেমে গেল সেই চুম্বনের ভেতরে। অবচেতন ন্যান্সির হাত দুটো কেঁপে উঠল, অথচ ছাড়ানোর সামর্থ্য পেল না। আফ্রিদের স্পর্শে ন্যান্সির শরীরে তীরের মতো কেঁপে উঠল। আকস্মাত গাউনের চেনটা খুলে দিল আফ্রিদ, তার লুটিয়ে পড়ে মেঝেতে। উন্মুক্ত হয় সৌন্দর্য। ন্যান্সি তাকায় না তার দিকে। ডান হাতের স্রোত নেমে যাচ্ছে তার উদর বেয়ে, এক অচেনা শিহরণ বুনে দিচ্ছে রমণীর অস্তিত্ব জুড়ে। ঠোঁটের আলিঙ্গন ছেড়ে আফ্রিদ ধীরে ধীরে নিচে দিকে নামতে লাগলো। ন্যান্সির চোখ আতখালা, ঠোঁট কাঁপছে, ছোট্ট ছাদ ছোট ছোট হয়ে আসছে। হঠাৎ বুকের গভীরতম কোমল অংশে পুরুষের অধিকার বিস্তার হতে রমণীর সারা শরীর এক ঝটকায় কেঁপে উঠল। অর্ধনিশীথে বাতাসে ভেসে আসে তার অস্ফুট গোঙানি। আফ্রিদ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। ন্যান্সি আফ্রিদকে ধাক্কা দিয়ে বসিয়ে দেয় ওই নরম গদির টুলে, দুপা ছড়িয়ে জড়িয়ে ধরে। আফ্রিদ মুখ নামিয়ে চুমু খায়। সুশ্রী পুরুষের মুখশ্রী এলোপাথারে চুমু এঁকে চলে, একটু থামে না। এলোমেলো কন্যার এলোমেলো স্পর্শের দিক বিদিক হারায় আফ্রিদি হোসেন। স্থির হতে দেয় না। আঞ্জু রিল্যাক্স সোনা বাচ্চা, আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো না। জান একটু স্থির হতে দে। উফ, ওয়ান্স মোর। ন্যান্সি এলোমেলোভাবে আফ্রিদের মুখশ্রী জুড়ে চুম্বন বর্ষণ করতে থাকে, আর হাত দুটো মুষ্টি বন্দি করলো আফ্রিদ। ন্যান্সিকে আলগোছে কোলে তুলে নিল, এগিয়ে গেল বিছানার দিকে। যখন বিছানার নরম তোষক পিঠ স্পর্শ হয়, পিট পিট চোখ করলে তাকালো ন্যান্সি। আলতো আলতো করে নিজের আধিপত্য বিস্তার করে চলছে ন্যান্সির উপর। ততক্ষণ দূরে সরে আসে আফ্রিদ। একসময় অস্থির ভঙ্গিতে শার্টের বোতামগুলো খুলে ছুঁড়ে ফেললো, প্যান্টের বেল্ট রাখলো। কর্ণগোচর প্রবেশ করতে ভয়ঙ্কর এক প্রশংসা বাক্য, আপনি ভীষণ সুন্দর এহসান। আফ্রিদ এহসান বুঝি লজ্জা পেল অমন মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে দেখে। হাত বাড়িয়ে চোখ দুটো ঢেকে দিল। নিঃশ্বাস ভারী হয়ে আসছে আফ্রিদের। লজ্জার সাথে খুব কপ পড়েছে তার। পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ পুরুষ বুঝি সেই, অথচ আজকে লজ্জা পাচ্ছে। লজ্জায় ডুবিয়ে দিচ্ছে এই কন্যা, ন্যান্সি অবাধ্য কন্যা। হাত টেনে সরিয়ে দিল। ততক্ষণে তার উপর সমস্ত ভর ছেড়ে দিল আফ্রিদ। ন্যান্সিকে ফের একই ভঙ্গিতে বলল, আপনি ভীষণ সুদর্শন। আফ্রিদ হোসেন একটু বেশি সুদর্শন, চোখ ধাঁধানোর মতো। দ্বিতীয়বারের মতো চোখ ঢেকে দিল আফ্রিদ। লম্বা নিঃশ্বাস টেনে কানের পিঠে মুখ নামিয়ে বলে, এভাবে বলে না শোনা। ন্যান্সি শোনে না, আবারও হাত সরিয়ে এনে কিছু বলতে গিয়েও মুখ চেপে ধরে। চোখ রাঙায় আফ্রিদ, চোখে হাসে ন্যান্সি। তবু বলে, আপনি সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। আমি দেখবো আপনাকে। আমার আফ্রিদ হোসেন মারাত্মক সুন্দর। আফ্রিদ থামাতে চাই এই অবাধ্য নারীকে, নয়তো সে লজ্জায় মরে যাবে। লজ্জা তার জন্য নেই। ঠোঁটে ঠোঁট চেপে ভেতরে সব কিছু শুষিয়ে নিতে চায়। ন্যান্সি বাধা দেয় না, আলিঙ্গন করে নষ্ট পুরুষকে। আফ্রিদের হাত বাড়িয়ে কণ্ঠনালী ছুঁয়ে দেয় মেয়েটা। ন্যান্সি মুখ নামিয়ে নাক, মুখ, গাল, ঠোঁট সব জায়গায় চুমু আঁকে। ধীরে ধীরে অগ্রসর হয়। উদাম বক্ষে নিজের অধিকার বুঝে নেয়। অবশেষে চোখ বুঝে আসে আফ্রিদের। হাত পেঁচিয়ে সিল্কি চুলগুলো টেনে নিয়ে মুখে এলো মুখের সামনে। ন্যান্সি ঠোঁট উল্টে বলে, আপেল খেতে ইচ্ছে করছে? এমন সময় আপেল খেতে ইচ্ছে করছে শুনে হেসে উঠল আফ্রিদ। স্ফীতস্বর বলে, এই রোমাঞ্চের সময় তোর আপেল খেতে ইচ্ছে হচ্ছে? খেতে চাই, স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক আছে, খা। টেবিলের দিকে হাত বাড়াতে গিয়েও থেমে গেল আফ্রিদ। ন্যান্সি ঘোর লাগা কণ্ঠে বলে, নর্মাল আপেল না, আপনার আপেল। আফ্রিদ আর কিছু বলতে পারল না, বাকশক্তি হারিয়েছে, অবশ হয়েছে শক্তপোক্ত দেহখানা। ন্যান্সি ঝুঁকে আপেলে কামড় বসে, এতটা জোরে চাপ প্রয়োগ করে যে ব্যথায় চোখ দুটো খিচিয়ে আফ্রিদ, তবুও বাধা দেয় না। ন্যান্সি অনুভব করে রক্ত বের হয়ে ফেলছে। রক্তের ফোঁটায় আঙুল ছুঁয়ে ছুঁয়ে ঠোঁট চেপে হাসে। হ্যাঁচকা টানে নিজের কোলে নিয়ে নিল আফ্রিদ ন্যান্সিকে। আকিদয় খিচিয়ে চোখ বুঝে নিল। আফ্রিদের নীরব ও মণিজোড়া তাকানোর সাহস হয় না। সেজন্য আজ
আফ্রিদের বশীভূত হয়েছে, সম্পূর্ণ উন্মুক্ত হয়ে ন্যান্সি মাঝে বিলীন হতে ব্যস্ত। ঠিক সেই সময় আফ্রিদ বড় ব্যাকুল হয়ে ওঠে। তোকে খুব ভালোবাসি জানকির বাচ্চা, আমাকে ছেড়ে যাস না। ন্যান্সির নিরুত্তর। মাফিয়া কিংবুঝি এতটাই অসহায়, নাকি শুধু ন্যান্সির কাছে এতটা অস্থিরতা, ব্যাকুলতা আর উন্মাদনা? কাঁপা কাঁপা আঙ্গুলগুলো আলগোছে ছুঁয়ে দিল আফ্রিদের সূর্য টাইপের ট্যাটুর মাঝে। ধীরে ধীরে আঙ্গুলে বুলে সেখানকার শিরশির করে ওঠে আফ্রিদের পুলিশের দেহ। অপেক্ষা করতে পারল না সে, আঁকড়ে ধরল ন্যান্সির নারীসতা। টুং করে সেই সময় ঘড়ির কাঁটা 12টা ছুঁয়ে ফেলছে। ন্যান্সি আলতো করে আফ্রিদের কানে কানে বলে, ব্যথা পেলে? আফ্রিদ একটু একটু করে বিলীন হয়ে প্রেয়সীর মাঝে জবাব আসে, মেডিসিন পুরো সব এনে দিব, অনেক অনেক সেবা করব, একটু ব্যথা দেব না। আমার সোনা বাচ্চা, জান বাচ্চা পরান, আই লাভ ইউ। ইয়ার একটু বোঝ আমাকে। ন্যান্সি খিলখিল করে হেসে উঠল তার কথায়। তবুও সরেন, কাছে আসতে দেব না। আফ্রিদের গালে কামড় বসে তো, ইস, জাস্ট কিপ ক্যাচিং মাই ব্যাক। ন্যান্সি ভীতু কণ্ঠে বলল, ভয় লাগছে। ভয়ার্ত ন্যান্সির চোখের দিকে তাকিয়ে গেল আফ্রিদ। ঠোঁটে বুড়ো আঙুল স্পর্শ করে মৃদু কণ্ঠে বলে, কিসের ভয়? ন্যান্সি দৃষ্টি নামিয়ে নিল। পদ্ম ফুলের ন্যায় ঠোঁট জোড়া কেঁপে উঠল। আপনাকে ভীষণ ভয় লাগছে আহসান। আফ্রিদ শুনল না, নিজেকে সংযত করলো। কিয়ক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল লালচে রাঙা মুখশ্রীতে। মেয়েটা সত্যি তাকে ভয় পাচ্ছে। আফ্রিদ কি ভুল কিছু করতে যাচ্ছিল? এদিক ওদিক তাকিয়ে শুষ্ক ঢোক গিলল আফ্রিদ। নিজেকে সরিয়ে আনতে চাইল, অতঃপর নিজেকে থামিয়ে কপালে আলতো করে চুমু এঁকে বলল, ইটস ওকে। আফ্রিদ উঠতে চাইল। ন্যান্সির কি হলো? সে ভয়কে আলিঙ্গন করতে রাজি। দু হাতে গলা জড়িয়ে আবারও আফ্রিদকে নিজের উপরে টেনে নিল। আফ্রিদ হাঁসফাঁস করে উঠল। মেয়েটা তাকে এমন কিছু করতে বাধ্য না করে বলে, কী হলো, ছাড়ো। ফাঁকা ঢোক গেল ন্যান্সি। মিনমিন করে বলল, ইউ মে কন্টিনিউ। ইতিবাচক ইঙ্গিতে খই হারালো আফ্রিদ। আর কিছু ভাবার সময় নেই। বিছানা ছেড়ে কাউচের দিকে অগ্রসর আফ্রিদ ঝুঁকে আসে মেয়ের দিকে। আদর করতে বড়ই ব্যস্ত। ন্যান্সির মনে পড়ে যাবে। ভয়ার্থখণ্ড বলে, পড়ে যাবে না তো? এক মুহূর্তে থামলো আফ্রিদ, পর মুহূর্তে আদেশ্বরে বলল, তাহলে কোলে চলে আয় আমার। কাউচ থেকে কোলে তুলে নিল মেয়েটা। গাল চেপে ধরে হিসিয়ে বলল, বেবি, কল মি ড্যাশ ড্যাডি। নো, আই আই উইল ডু ভেরি রাফাল। আপনি ভীষণ অসভ্য। আফ্রিদ পাকা আসে ন্যান্সির পাতলা পদ্ম ফুলের ন্যায় ওষ্ঠজোড়া চুমু এঁকে দিল। আমি কি করব অসভ্য, যেটা এখনো দেখিস নেই। আফ্রিদ হাত পেঁচিয়ে নেয় ন্যান্সির কেশরাশি। মুদিয়ে আসা চোখ দুটো দেখে লজ্জায় চোখ দুটো খিচে আসে। আফ্রিদ বড্ড বেপরোয়া, আজকে তাই করছে যা সবসময় করে। ন্যান্সি নিঃশ্বাস আটকে আসছে। আফ্রিদের হাত পৃষ্ঠে বিচরণ করছে বারংবার। আফ্রিদ ঘুরিয়ে নিল তাকে। উঠে দাঁড়ালো ততক্ষণ, নিজের সাথে চেপে ধরল আটসাট বদনখানি। ন্যান্সি আফ্রিদের প্রশস্ত বুকে ধাক্কা দিল। আফ্রিদ দু হাতে মাথার উপরে সাথে চেপে দিল, অপর হাত কোমরে পেঁচিয়ে কাছে আনে, মুখ নামিয়ে ঠোঁটে ঠোঁট গুজে একটু পরপর ভেতরের অনুভূতি প্রকাশ করে। আফ্রিদ হেসে বলল, পাজা করে তুলে নিল ন্যান্সিকে। নিয়ে গেল আবারও নরম বিছনায়। আলগোছে শুয়ে দিল কমফোর্ট টেনে নিজের উপর। ন্যান্সি তাকাতে পারে না সুদর্শন পুরুষের দিকে। আফ্রিদ সমস্ত ভার ছেড়ে দিল ন্যান্সির উপর। বাইরে দমকা হওয়া, ঠান্ডা ঠান্ডা এই পরিবেশে উষ্ণতা খুঁজে নিচ্ছে আফ্রিদ। সমুদ্রের গর্জন, সব কিছু যেন আর সাক্ষী তাদের মিলন। তুলতুলে বিছানাটাকে কাছে এনে আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠল। বাইট মি অ্যাঞ্জেলিনা। ন্যান্সি কাঁধে কামড় বসল তার। আফ্রিদ আরও উন্মাদ হয়ে উঠল, ভুলে যা দিক বিদিক। আফ্রিদ মুখ তুলে তাকায় ন্যান্সির দিকে। সেই লালচে রাঙা মুখটা দেখে ঠোঁট কামড়ে হাসে, ভীষণ দুষ্টু ভঙ্গিতে বলে ওঠে, ভালোবাসি। আফ্রিদের বুকে কিল বসালো ন্যান্সি। রেগে যাচ্ছে মেয়েটা। আফ্রিদ গা দুলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে নিজের পেটের উপর নিয়ে এলো ন্যান্সিকে। আবারও একে অপরের সাথে মিলেমিশে একাকার হলো দুজনে। আফ্রিদ হাত বাড়িয়ে তার গলায় স্পর্শ করে। ন্যান্সি আবেশে চোখ বুজে, লজ্জায় চোখ দুটি খিচে আসছে ন্যান্সি। আফ্রিদ তাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। ন্যান্সি কিছুক্ষণ তাকিয়ে থাকে অদ্ভুত রহস্যময় হাসি টানে ওষ্ঠে কোণে। সেই হাসিতে লুকিয়ে আছে তার এক মায়াজাল। সেই হাসির রহস্য উন্মোচন করতে পারল না আফ্রিদ। ন্যান্সির সুযোগটুকুই ছিল না তাকে। মুখ নামিয়ে চুমু আঁকতে ব্যস্ত হলো ললাট কপল। আফ্রিদ খামচে ধরে ন্যান্সির
ন্যান্সি তার হাত সরিয়ে মেলে দিতে তা ঠেকানো কাঠের ঠিক নিচে আঘাতপ্রাপ্ত হাতটি থেকে নিগত হয় রক্তের ফোঁটা। এই আঘাত সে পেয়েছে আলিয়াসের কাছ থেকে। আঘাতের দিকে খেয়াল নেই আফ্রিদের, নিজের রক্ত রঞ্জিত করে প্রিয় নমনীকে লালচে আবার রাঙিয়ে তুলল। আরও একবার তাকে টেনে নরম শয্যায় নামিয়ে এলো। কাপা স্বরে বলল, আমার আফ্রিদ, প্লিজ সে ইট অ্যাগেন। ন্যান্সি হেসে উঠল আফ্রিদের কথা, ওষ্ঠ ফাঁক হয়ে এলো। নিঃশ্বাস টেনে আনে। ন্যান্সি আধো চোখ মেলে তাকায় তার দিকে। ঘামের ফোঁটা নাকের ডগায় এসে ছুঁয়ে যায় ন্যান্সি। কিছু বলতে চেয়ে মুখ খুলতে আফ্রিদ তার ঠোঁটের ফাঁকে হাত রাখল। চোখ দুটো খিচিয়ে নিল ন্যান্সি। কামড় বসল তার হাতের মাঝে। নিচের দিকে অগ্রসর হতে লাগলো আফ্রিদ। আকস্মাৎ কটেজ কাঁপিয়ে হেসে ওঠে সে। তার হাসিতে ন্যান্সির সর্বাঙ্গ শিরশির করে ওঠে। হায় মেরি বান্দি, এত সুন্দর দেখতে। লজ্জায় হা হয়ে তাকিয়ে রইল ন্যান্সি। আফ্রিদ আবারও উন্মাদ হয়ে যায়। কাছ কানের কাছে ফিসফিসে বলে, রক্তরঞ্জিত বাসর করলাম জানকীর বাচ্চা, আই লাইক ইট। ন্যান্সি ঠিক একইভাবে কানের কাছে ওষ্ঠ ছুঁয়ে বলল, অ্যাশন খুব শীঘ্রই ছ্যাঁকা দিতে চলেছে, ভুলে যাবে না আমি ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা, ভীষণ ভয়ঙ্কর। আফ্রিদ কদর্য হেসে বলল, তার আগে আরও একবার ভালোবাসতে চাই। ঘড়ির কাঁটা ছুঁয়েছে রাত ৩টা। কম্পটটায় দিয়ে নিজেকে মুড়িয়ে রেখে যায় ন্যান্সি। তার নগ্ন বক্ষে মাথা রেখে শুয়ে আছে আফ্রিদ। একটু পর হেসে উঠছে। একটাই কথা বলছে, আমার জান এত সুন্দর কেন? আমি কিন্তু সর্বত্র ছুঁয়ে ফেলছি। ইস, দেখে ফেলছি অ্যাঞ্জেলিনাকে, এবার কী হবে? তার কথায় লজ্জায় হাঁসফাঁস করছে মেয়েটা। ঠেলিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে, অথচ পারে না। হাসবেন না একদম, ধ্যাত ভাল লাগে না। গাল ফুলিয়ে হেসে নেয় ন্যান্সি। আফ্রিদকে থামাতে নারাজ। ভেতরে ভেতরে আপ্লুত হয়ে উঠছে, আনন্দ হচ্ছে তার। ইস বউ, তুই আমাকে এভাবে সব কিছু। আফ্রিদের বাহুতে কামড় বসালো। ব্যথা অনুভব করলো আফ্রিদ। আর কত কামড়াবি, এমনিতে সারা দিয়ে দাগ বসিয়ে দিছিস। ন্যান্সি অগ্নিদগ্ধ নয়নে তাকাতে আফ্রিদ হেসে বলল, আচ্ছা, একটা জরুরি কথা বলি শোন। কাল সকালে। ন্যান্সি উৎসুক দৃষ্টিতে তাকায় আফ্রিদের মুখে পেনে। আফ্রিদ গম্ভীর করে বলে, কাল সকালে নিউজ পেপারে দেখানো হবে যে এত এত মাস পর আফ্রিদি হাসান বাসর করে সফল হয়েছে। রাগে দুঃখে ফোঁস করে উঠল ন্যান্সি। কি ভেবেছিল আর কি বলল এই নষ্টপুরুষ! ধস্তাধস্তি শুরু করেছে আফ্রিদকে সরাতে, অথচ ঘটল উল্টো। ন্যান্সির দুহাত মাথার উপর চেপে রেখে তার চোখে মুখে ঘোর লাগা অনুভূতি টের পায় ন্যান্সি। ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, আমার নষ্ট নারীকে আমাকে এভাবে নষ্ট করে ফেললি। এখন আমার পালা তোকে নষ্ট করা, বলেছিলাম না? যদি না করি তাহলে আমিও আফ্রিদি হাসান নেই। ন্যান্সি শিউরে উঠলে আফ্রিদের কথায়। স্তব্ধ কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কিছু বলার সুযোগ পায় না। তবে গোলাপের পবিত্র পাপড়ি নিয়ে অধর দুটো আঁকড়ে ধরে। অতঃপর প্রলয়ের এক রাত্রি যাপন করে একত্রে আবেশে আদরে কেটে যায় প্রহর। ভয়ঙ্কর সত্তা নারী, তুমি এক বহুরূপী বিপর্যয়। তোমার চোখে প্রলয়ের দীর্ঘশ্বাস, আবার আশ্রয়, কখনো শানিত অস্ত্র নীরবতায় রক্তক্ষয় ঘটাও, কখনো ধ্বংসের প্রণয়কারী, কখনো তুমি পদ্মার গুড়ি, অভদ্র দুরন্তিন সীমাহীন। ভাঙ্গা পাড় বদলে দাও মানচিত্র, তবু তোমার বুকে ফোটে শিশির ভেজা কোমলতা। ফুলের মতো নতচানু, অথচ ছোঁয়ায় সর্বনাশ। তুমি আশীর্বাদ ও অভিশাপের সবস্থান, এক অনিবার্য নারী সত্তা। কথাটা বোধহয় সত্যি হলো। তবে আফ্রিদ সেদিন মিছে মিছে বলেছিল নারী জাতি ভীষণ ভয়ঙ্কর। আজ তাই সত্যি হলো। সকালে নিস্তব্ধতা স্নিগ্ধতা ভরে উঠছে। ভেজা হওয়া চারপাশে যেন নতুন রূপে সেজে উঠছে। শিশির ভেষা ঘাসে সূর্যের প্রথম কিরণ লেগে মুক্তোর মতো ঝলমল করছে। দূরের গাছের ডালে পাখিরা ডানা মেলে শুল তুলছে। প্রকৃতি তার কোমলতার রূপে ধরা দিছে। তবু আফ্রিদের বুকের ভেতর জ্বলছে এক অব্যক্ত আগুন, বিষাদের আগুন। চারপাশের সব সৌন্দর্য তার চোখে আজ ফিকে হয়েছে। নীল আকাশও তার কাছে ধূসর। পাখির সুরও নিঃশব্দ। হৃদয়ের গভীরে জমে থাকা যন্ত্রণা সকালের আলোতে নিভাতে জানে না। বাহিরে পৃথিবীর যতই স্নিগ্ধতা ভরা থাকুক, তার অন্তরের অগ্নিকুণ্ড ততই দাউ দাউ করে জ্বলে উঠছে। চোখের কার্নিশ লাল, দাঁতে দাঁত চেপে পৈশাচিক মস্তিষ্ক কোনো কিছুতে শান্তি পাচ্ছে না। সিগারেট বের করে পাগলের মতো সেটাতে একের পর এক টান দিচ্ছে। হাতে ধরে রাখা চিরকুট রয়ে গেছে, সেখানে তার জানকীর বাসা লিখেছে, মিস্টার
আফ্রিদি হাসান, মাফিয়া কিং আফ্রিদি হাসান চলে যাচ্ছে আমি। ভুলেও খোঁজার চেষ্টা করবে না মানে। আর হ্যাঁ, খুব শীঘ্রই দেখা হবে। তবে এভাবে নয়, অন্যভাবে। আপনাকে ধ্বংস করতে নিজেকে নতুন করে সাজিয়ে তুলব। আর হ্যাঁ, কাল যা হয়েছে আমাদের মধ্যে তা আপনার জন্য তোফা ছিল। আপনি চেয়েছেন কাছে আসতে, আমিও আপনাকেই কাছে টেনেছি। খোদা হাফেজ। বারংবার সে চিরকুট পড়ে চলছে আফ্রিদ, মস্তিষ্ক আগুন জ্বলছে। ন্যান্সির মাঝে এতটাই বিভোর ছিল আফ্রিদ যে অন্য কিছু নিয়ে ভাবেনি। সে ঘুমিয়েছিল, তাকে দেওয়া হয়েছিল। আর এই তার বউ দিয়েছে, সে তা জানে। সেই প্রভাবে শুধু ঘুমিয়েছে, দিনরাত ঘুমিয়েছে। পিছনে দাঁড়িয়ে থেকে ইদান মৃদুস্বরে বলে, বস অলরেডি এয়ারপোর্ট গার্ড পাঠানো হয়েছে, পুরো শহর কারফিউ জারি করা হয়েছে, ম্যাম কোনো মতে বের হতে পারবে না। আর স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উদ্যোগ থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন ম্যামকে। এলোমেলো কোঁকড়ানো চুলগুলো হাত বুলে আফ্রিদ, মোটেও ঠিক হয়নি। সে একত্রে শাওয়ার নিতে পারেনি, বাসরের পর গুড মর্নিং কিস দিতে পারেনি। রাগে হিসে বলল, শালি, আমার তো মনে ভয় নেই। একসাথে শাওয়ার নেওয়া হলো না। শয়তানের ঘরে শয়তান, একসাথে শাওয়ার নিয়ে তারপর পালাতি। এরকম একটা পরিস্থিতিতে আফ্রিদের মুখে এমন কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল ঈশান। মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। ঈশান চওড়া হেসে বলল, বস, পোর্ট এবং ক্যাবলের কি কানেকশন হয়েছে? চৌকিতে ফিরে তাকলে আফ্রিদ, রাগে চোখ দুটো থেকে যেন লাফা বেড়েছে। ঈশান থতমত খেয়ে বলল, না, মানে আপনার গলায় ঘাড়ে যা দেখতে পাচ্ছে তাতেই বোঝা যায়। চট করে হাতটা গলার কাছে চলে গেল। বউ তার গলায় চমৎকার চিহ্ন এঁকে দিয়েছে। যে চিহ্ন দেখে যে কেউ বলবে নিশুতি রাতের অন্ধকারে স্ত্রী ভালোবেসেছে তার থামকে। আপনি বিড়বিড় করে আওড়ালো, মাই ডিয়ার পার্সোনাল ফিশ, নট ব্যাড। আই লাইক ইউর লাভ বাইটস। ঈশান গলা খাঁকড়ে দিল, বস, আমাদের আইডিয়া কাজে লেগেছে তাই না? পোর্ট আর ক্যাবল। ততক্ষণ জুতো খুলে তার দিকে ছুরি মারল আফ্রিদ। আহত বাগেন্নে চেঁচিয়ে উঠল, কি তখন থেকে পোর্ট আর কেবল নিয়ে পড়ে আছে শালা লুচ্চা? আমি লুচ্চা? তাহলে আপনি মসজিদের ইমাম সাহেব। ভুলবশত মুখ ফসকে কথাটা বলে ফেলল ঈশান। আফ্রিদ অগ্নিদগ্ধ নয়নে তাকাতে চুপসে গেল। কথা পাল্টে বলল, এখন কি হবে বস? ম্যাম তো বের হবে। জাউরার ঘরে জাউরা, কারফি জারু করে লাভ নেই বাল। ও দেশে আর ও আর দেশে নাই, অলরেডি আমেরিকার ফ্লাইটে রয়েছে। আফ্রিদের কথা চমকে উঠেছেন, কিন্তু বস আপনি কি করে জানেন? আপনি সিগারেট ফেলে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, অ্যাঞ্জেলিনা নিজের বুদ্ধিতে নয়, আমার বুদ্ধিতে ছিল। ওর লাইফে কি করবে না করবে সবটাই আমি ডিসাইড করি। ঈশান মৃদু হেসে বলল, কিন্তু আমেরিকা যাওয়ার কারণ কি বস? আফ্রিদ ঘাড় নেড়ে বলল, বাড়ি গাড়ি বের কর, ঈশান বেরোতে হবে। মম শুনছো? মাইমুনে আসান নখে রেলপাড়ি দিতে ব্যস্ত। তাকে হেল্প করতে কল্পনায় আসান তড়িৎ গতিতে ছুটে এলো সাব্বির। তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, সাথে বড্ড বড় ভয়ে পালিয়েছে। খবরটা যেন ছোটোখাটো বিস্ফোরণ ঘটায় ড্রয়িং রুমে। ব্যস্ত হাত থেমে গেল মাইমুনে আহসান আর কল্পনার। শটাং হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। কিঞ্চিত সন্ধিহান কণ্ঠে বললেন, কি বলছো তুমি এসব সাব্বির? সাব্বির ঘেমে একাকার, গালে হাত বুলিয়ে বলে, সত্যি বলছি আমি। কল্পনা রীতিমতো আহাম্মক বনে দাঁড়িয়েছে। এই মেয়ের কলিজা আছে বলতে হবে। কিছুদিন পর পর পালিয়ে যায় কীভাবে তো হানিমুনে এমন ভাব ভাব করছিল যেন আফ্রিদকে সে ভালোবাসে। আমি জানতাম ইলহাম এমন কিছু করবে। দাঁতে দাঁত চেপে বললেন মাহিমুনে আসান, রাগে শরীর কাঁপছেও না। এই মেয়ের জন্য ওনার বেঠার এমন হয়েছে। কল্পনা ন্যাকামি করে বলল, দেখলে মম, আমি কিন্তু আপনাকে বলেছিলাম ইলহাম এভাবে সেন্ট মার্টিনে যাওয়া নিশ্চয় বড় কোনো কারণ আছে। চোখ বুজে লম্বা নিঃশ্বাস ছাড়লেন তিনি। সাব্বিরকে উদ্দেশ্য করবেন, আমার বেটা এখন কোথায় সাব্বির? সাব্বির আগের ন্যায় নিরেট স্বরে বলল, ভাই ফিরছে, তবে এখন কোথায় আছে বলতে পারবো না। দোতলায় ব্যালকনিতে দাঁড়িয়ে কুরু হাসলেন নীরতে। সে তো অলরেডি খবর পেয়েছে ইলহাম ঠিক কোথায় আছে এখন। আগন্তুক বিশাল রিসোর্ট সেন্টারের টপ ফ্লোরে থাই গ্লাসের সামনে দাঁড়িয়েছে এক অদ্ভুত সুদর্শন পুরুষ। কালচে ডেনিম প্যান্টটা কোমরের কাছে হালকা ভাঁজ, যেন অন্য মানুষকে এক বিদ্রোহ চিহ্ন। প্যান্টের উপরে বোতামটুকু একটু আলগা, ভিতরে সাদা বেল লাইন চোখে পড়েছে অনিচ্ছাকৃতভাবে। সে দাঁড়িয়ে আছে কাছে থাই গ্লাসে ঠিক করতে। কাছে ভেসে ওঠা প্রতিবিম্ব তার শরীরকে দ্বিখণ্ডিত করে, এক বাস্তব আর এক পাশে ছায়া। দুটো মিলেও যেন পুরোটা ধরা দেয় না। খোলা শার্ট কাঁধে ঝুলে আছে তার। বুকের মাঝখানে আঁকা হয়েছে সূর্যের মতো
চমৎকার ট্যাটু, বুক থেকে পেট পর্যন্ত টান টান রেখাগুলো আলো আধারের খেলায় স্পষ্ট। তবুও অপদর্শী সৌন্দর্য বজায় রেখে তার এক হাত পকেটের কিনারে ঠেকালো, আঙুলগুলো আলসেমিতে বাঁকানো। কি এক ভয়ঙ্কর সত্তা! হ্যাঁ, নিকৃষ্ট বিকৃত মস্তিষ্কের এক সত্তা। তার পৈশাসিক আনন্দ হচ্ছে মৃত্যু নিয়ে খেলা। সে জ্বলন্ত এক অগ্নিপিণ্ড, ধ্বংসের যার আরেক নাম, যার নিঃশ্বাস ছাই হইয়া যায় সভ্যতার মুখোশ পরা শান্তি। অন্ধকারের জয়াতে লুকিয়ে থাকে তার বীভৎস প্রমাণ। মোহ নাকি দ্রোহ সে নিজেই জানে না, কারণ তার হৃদয়ে প্রেম আর বিদ্রোহ একই ছুরির দুই ধার। সত্য নাকি মিথ্যা সে প্রশ্নের ঊর্ধ্বে তার আত্মা বড়ই অদ্ভুত। Afri Devashan, it is not a name. He is the dealer, a mafia king. Every country descend on a snap of his finger. He is the most ওয়ান্টেড ক্রিমিনাল। আজকে আবারও আবৃত্তি করলো কালো হুডির আড়ালে, চোখে নীলাভ দৃষ্টি জোড়া ঢেকে ফেলতে চশমা লাগালো। গাড়িতে উঠে চিরচেনা সেই ঈগল পাখির আংটিটা বের করে তর্জনী আঙ্গুলে পরে নিল আফ্রিদ। চোখে মুখে এক অদ্ভুত পৈশাসিক আনন্দ। ইস্তার পরাণ কতটা শুনে ফেলেছে তার। সব কিছু জানতে এতটা ফাস্টলি আমেরিকা পৌঁছে গেল। ন্যান্সিকে লুসিফার, এলেনে, ইদ্রানের ছবি দেখে শুরু করে এখন পর্যন্ত আগন্তুক সেজে যা যা করে এসেছে সে আর কেউ নয়। মুখোশের আড়ালে থাকা মানুষটি হচ্ছে আফ্রিদি হোসেন, এক ভয়ঙ্কর নরপিশাচ, অন্ধকারের রাজা সে। রিসর্ট সেন্টার, হল নম্বর 2। অহরহ গার্ডদের পায়ের শব্দ, গম গম করছে করিডোর। চারপাশে মৃত্যুর মতো নীরবতা, তবুও প্রতিটি শিরায় উপশিরায় টের পাওয়া যায় শীতল ভয়ের প্রভাব। মুখে সেই কালো মাস্ক, চোখে সেই গাঢ় কালো চশমা। সে অদৃশ্য আতঙ্ক এক জীবন্ত ছায়ার মতো প্রবেশ করলো রিসোর্স সেন্টারের ভেতরে। আফ্রিদি হোসেন, যাকে এখনো পর্যন্ত সেন্টারে কেউ দেখেনি, তার ঠিক পেছনে রয়েছে ঈশান। সে একটা মাস্ক পরেছে। লম্বা করিডর পেরিয়ে সে এগিয়ে এলো লোহার কপাটে আটকানো সেই সেলে। সেখানে বন্দি মিস্টার অ্যালবার্ট আর মিস্টার কামাল। সেলের ভেতরে শীতল বাতাস অন্ধকারের ভেতরে ঝাপসা আলো মিটমিট করছে। মিস্টার অ্যালবার্ট শুয়ে আছেন, গুলিবিদ্ধ ক্ষত এখনো শুকায়নি, তার মুখের রেখায় মৃত্যুর চাপ, কষ্ট। ঠিক তখনই অচেনা কণ্ঠ ছিঁড়ে এলো তার ঘুমের। হ্যালো জেন্টলম্যান। কণ্ঠের প্রতিটি অক্ষর যেন বরফ শীতল ছুরির মতো গেঁথে গেল তাদের বুকে। হঠাৎ করে দুজন বন্দির বুকের ভেতর কেঁপে উঠল ভয়ে। মিস্টার কামাল কুঁকড়ে তাকালো আতঙ্কে নয়নে। তার শ্বাস যেন গলায় আটকেছে, অথচ মিস্টার আলবার্টের দৃষ্টি ভিন্ন, অতল গহরের মতো। এতদিন ধরে প্রতারণার শিকার তিনি। এখন আর ভয় পান না, কেবল জানেন এই আগন্তুক মৃত্যু নিয়ে খেলা করে। আর আজকের রাত পারে তাদের ভাগ্য নির্ধারক শেষ রাত। মিস্টার অ্যালবার্ট রাগে গজগজ করে উঠলেন, হাউ ব্লাডি! তুমি এতদিন মিথ্যে করে বুঝলো সে মোটেও তোমার কাছে বন্দি নেই। মার্কসের আড়ালে থাকা আফ্রিদ হেসে বলল, ইউ আর জিনিয়াস মিস্টার অ্যালবার্ট। একমাত্র তুমি ধরতে পেরেছ সে আমার কাছে নেই। মিস্টার অ্যালবার্ট রাগে গজগজ করে উঠল আবারও, একবার এখান থেকে মুক্তি পাই, এরপর তোমাকে শেষ করে দেবো আমি। তুমি তো ভীতু, তাই তো এত বছর সামনে আসুনি আর না নিজের পরিচয় দিয়েছ। বাঁকা হাসলো আফ্রিদ, মৃদুস্বরে বলল, যেদিন আমাকে তুমি দেখার সুযোগ পাবে সেদিন তোমার মৃত্যু নিশ্চিত, জেনে রাখো মিস্টার আলবার্ট। গুড বয়। মন্টু দাস আর গোলাম মোস্তফা আবারও দুজনকে বন্দি করে নিয়ে এলো ছেলে। মিস্টার কামাল চিৎকার করে বলতে লাগলেন, আমাদের মুক্তি দাও। শুধু তারাই নয়, ভালো সবগুলো সায়েন্টিস্টকে বন্দি করে দিয়েছে ছেলে। রিসার্চ সেন্টারে 1 নম্বর হলে চলে গেল আফ্রিদ। পিছু পিছু ঈশানে গেল। আফ্রিদ তার দিকে তাকাতে হাতে থাকা ফোনটা এগিয়ে দিল। সবে আমেরিকার এয়ারপোর্টে নেমেছে ন্যান্সি। বুকের ভেতরটা উত্তেজনা সামলাতে না পেরে চলে এসেছে ঠিকই, কিন্তু কোথায় থাকবে, কী করবে বুঝে উঠতে পারছে না। এখানে এসে সর্বপ্রথম নাম্বারটা চেঞ্জ করে ন্যান্সি। না জানি কখন আফ্রিদি হোসেন তাকে খুঁজে নেয়। ফোনের টুংটুং শব্দে আঁতকে উঠলেন ন্যান্সি। অপরিচিত নাম্বার থেকে কল আসছে। কি আশ্চর্য, এই নাম্বারে আবার কে কল করে? হ্যালো? ওরে সাউয়ার নাতি, কুত্তার বাচ্চা, জানোয়ার বাচ্চা, শালির মাতারি একটা, এত বড় কলিজা তোর! নিজের উপর আসা গালিগুলো শুনে ওষ্ঠ ফাঁক হয়ে গেল ন্যান্সির। বউকে অসভ্যের মতো গালাগালি করা একমাত্র এহসান ছাড়া আর কেউ না। আফ্রিদি হোসেন, তোমার বাল। নাক মুখ কুঁচকে এলো ন্যান্সি।
লোকটা ঠিকই তার ফোন নাম্বার খুঁজে নিছে। মুখ সামলে কথা বলুন। কেন কল করেছেন? হ্যাঁ, কি সমস্যা? চিরকুট ধরিয়ে দিছি পড়েনি? আপনি দাঁতে দাঁত পিষে রাগটা মস্তিষ্ক পক্ষ বলে রক্তচোষী ডাইনি কোথাকার। শাওয়ার নেইনি আমি তোর সাথে। শালি একসাথে শাওয়ার না নিয়ে চলে এসেছিস। আর আমার এই তফা প্রত্যেক দিন যাই। আই ওয়ান্ট টু অ্যাগেন ইয়ার। কান দিয়ে রীতিমতো ধোয়া বেরোচ্ছে ন্যান্সি। কতটা অসভ্য এই লোক। চুপ করুন বেয়াদব লোক। আল্লাহ আপনার মুখে গজব ফেলতে পারেন না। ঠোঁট উল্টে ফেললো আফরিদ। ফোনটা স্পিকার দিয়ে বলল, ন্যান্সির কথা হো হো করে হেসে উঠল ঈশান। না পারে না। তোর খোদাতালা আমাকে মহব্বত করে। ন্যান্সি রাগে গজগজ করে বলল, আমি যা করছি বেশ করছি। আপনি কি ভেবেছেন আমি বোকা? আফরিদ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে অতঃপর বলল, না, তুই বোকা হবি কেন? তুই তো বালপাক না তাল গাছ। ন্যান্সি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আশেপাশে তাকালো। এতক্ষণ শ্রবণ কোষরে ভেসে এলো শীতল কণ্ঠ। পেটে ব্যথা করছে না আঞ্জু? সুমসৃণ কপালে দৃঢ় ভাঁজ পড়ল ন্যান্সি। ফেলে চলে এসেছে, তারপরেও বলছে পেটে ব্যথা করছে কিনা। মানুষ এত বহুরূপী কীভাবে, এতটা অশ্লীল কীভাবে হতে পারে? জানোয়ার কোথাকার। পেটে ব্যথা হোক, পিঠে ব্যথা হোক, তাতে তোর সমস্যা কি? দ্বিতীয়বার কল দিলে মেরে দেবো। আপনি হেসে বলল, ইস মাতারি রে, সাহসের তারিফ করতে হয়। জানকির বাচ্চা, তুই দেশ ছেড়েছিস তার মানে এটা নয় আমাদের থেকে বেঁচে গেছিস। লাইফ তোর, কিন্তু রুলস আমার। তোর শরীরে যেন একটা ফুলের টোকা না লাগে। আই রিপিট, একটা ফুলের টোকা যেন না লাগে। ন্যান্সির আগে ফুসতে ফুসতে বলে ওঠে, আমার শরীরকে ভালোবেসে মনকে না। আপনি এক পেশে বলে, মন থেকে পানি খাবো? তোর মনের দরকার নেই আমার। বেয়াক্কেলের ঘরে বেয়াক্কেল। ন্যান্সি হা হয়ে গেল। কার সাথে ছিল এতদিন বেয়াদব লোক? আপনি আমাকে মেরে দেব খোদার কসম। আর ইউ শিওর যে তুই আমার সাথে লড়তে পারবি? তাহলে চল এক ম্যাচ খেলা যাক। ন্যান্সি স্থির নেত্রে তাকিয়ে আছে দূর আকাশের দিকে। আপনি আবারও খ্যাক করে উঠল, চরিত্রহীন মাইয়া, নষ্ট মাইয়া, তুই নষ্ট হয়ে গেছিস। ওষ্ঠর কোণে তাচ্ছিল্য হাসি ফুটে উঠল ন্যান্সির। ধরাশায়ী গড়ে বলে উঠল, এই যে এলাম, অমনি চরিত্রহীন হয়ে গেলাম, নষ্ট হয়ে গেলাম। আফ্রিদ সিগারেটের লম্বা টান দিয়ে আকাশমুখো হয়ে ধোয়া ছেড়ে বলল, আমার সাথে যেহেতু শুয়েছিস তাহলে তো নিশ্চয়ই নষ্ট হয়ে গেছিস। তোর কাছে তো আমি নষ্ট পুরুষ, তাহলে আমি ছুঁয়ে দিচ্ছি তুই নষ্ট। ফোনটা টুস করে কেটে সিম কার্ড ভেঙে ফেলে ন্যান্সি। আফ্রিদ যে কোনো সময় তাকে পাকড়াও করার চেষ্টা করবে, কিন্তু ন্যান্সি ধরা দিতে নারাজ। কাফের নিকৃষ্ট সত্তার সহিত বসবাস করা মূর্খতা ছাড়া কিছুই না। ঈশান সিসিটিভি ফুটেজ অন করলো। ঈশান ঠিক করলো আমেরিকা এয়ারপোর্টে লাগানো সিসিটিভি ফুটেজ দেখেই চলছে। মাফিয়া কিং আফ্রিদ আহসান যে পারে না এমন কিছু তার কাছে নেই। এয়ারপোর্ট এরিয়া থেকে বেরিয়ে পড়লো ন্যান্সি। আফ্রিদের চুলগুলো খামচে ধরে রাগে ফুসতে ফুসতে, শালি মাতারিতে থাকবি কোথায়? ঈশান, থাকার ব্যবস্থা কর আমার বান্ধে। আমার ভোলা ভালা বউটার যে কী হবে? ওষ্ঠ বাঁকিয়ে হাসলো ঈশান। হয়ে যাবে বস। আফ্রিদ কক্ষ কাঁপিয়ে হেসে পেল। তার হাসির চোটে সব কিছু যেন থমকে গেছে। বিড়বিড় করে আওড়ল, তুই বোকা না অ্যাঞ্জেলিনা, তুই হলো আমার অতি চালাকের বান্দি। আমেরিকা। কুয়াশায় মাখা ভোর আলো চারিদিকে ঝলমল করছে। ডান দিকে নাম না জানা গাছটায় কিছু অতিথি পাখি বসে আছে। মৃদুবেলায় দুলছে গাছের পাতা, হাড় কাঁপানো ঠান্ডা। বিল্ডিংয়ের গাছগুলো যেন ধোঁয়াটে আবরণ। বেডের মধ্যখানে শুয়ে আছে স্মাইলি প্রিন্সেস দৃশা। পাশে বড় কাউচের উপর বসে আছে লুফিসার এলেন ইদ্রান। অপেক্ষার প্রহর গুনে চলছে সে। তার প্রিন্সেসের নিদ্রা ভঙ্গ হবে কখন? একটুখানি নড়েচড়ে উঠল স্মাইলি। আধোহত চোখ মেলে তাকাতে নজরে এলো ফকফকা পরিষ্কার ছাদটা। হাত চলে গেল কপালে। প্রচণ্ড রকমের ব্যথা করছে। হাতে চাপ দিয়ে একটু কষ্ট করে বলে উঠল স্মাইলি। আকস্মিক চমকে উঠল লুসিফার কেউ বসে থাকতে দেখে। তাকিয়ে থাকতে রইল ক্ষণেক্ষণ, অতঃপর ব্যস্ত পায়ে অত উঠে এগিয়ে গেল তার দিকে। লুসিফার উঠে যেতে বুকে এসে ঝড়ের গতিতে হামলে পড়ল স্মাইলি। আপনি খুব বেশি মিস করছি চাম। মিস ইউ টু মাছ প্রিন্সেস। একটুখানি প্রেমের আলিঙ্গন, দুজনের মধ্যে গভীর স্পর্শ। ভালোবাসা এই মুহূর্তে হারাতে চান স্মাইলি। যতটা সম্ভব আগলে রাখে লুফিসারকে। সংকুচিত স্বরে বলল, আমাকে ছেড়ে যাবেন না চাম, প্রমিস করুন কখনো যাবে না।
প্রত্যুত্তরে কিছু বলল না লুফি স্যার। এলে নিদ্রান। ঘাবড়ালো ইসমাইলি। দৃষ্টি ফেলল সুদর্শন লুফিসার মুখ পানে। ঝাপসা দৃষ্টিতে তাকালো। চমকালো ইসমাইলি। নিজের চোখ ডুলে আবারও দেখার প্রয়াস চালায়। অথচ লুফিসার মুখশ্রী বাদে বাকি সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে। আমি আপনাকে দেখতে পাচ্ছি না শামস। কি হচ্ছে? আমি দেখতে পাচ্ছি না তো। ধীরে ধীরে লুফিসার সরে যেতে লাগলো। ইসমাইলি প্রাণপণে চেষ্টা চালায় তাকে ধরার। চাম প্লিজ যাবেন না, আমি একা হয়ে যাব। চাম প্লিজ যাবে না। চাম। অদ্ভুত সবকিছু ক্ষণিকের মধ্যে ধোঁয়াশায় মিলিয়ে গেল লুফিসার। আধারে ঢেকে গেল সব। চোখটা গড়িয়ে অশ্রুকণা বেরিয়ে এলো। ইসমাইলি চিৎকার করে উঠল। বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা অনুভব করছে সে। সে যা চিৎকার করে রূপ নিছে। চাম, চাম প্লিজ, চাম। ইসমাইলি, আর ইউ ওকে? ইসমাইলি ওঠো। মিসেস অ্যানার ডাক শুনে ধরপড়ে উঠে বসলো ইসমাইলি। ঘেমে একাকার অবস্থা। তার কানের পাশে ঘাম বেরিয়ে এলো। জোরে জোরে নিঃশ্বাস টেনে নিল সে। এতক্ষণ ধরে ফুলরে বসেছিল সে। ইসমাইলি ঠিক সামনে বসে আছে মিসেস অ্যানা। মিসেস অ্যানা ইসমাইলির মা। তার বাবা কয়েক বছর আগে মারা গেছেন। বাবা চলে যেতে নিউজিল্যান্ড থেকে আমেরিকা চলে আসেন এরা। ফ্যামিলি বলতে শুধু ইসমাইলির মা, মিসেস অ্যানা, আঙ্কেল এজিয়ান ছাড়া আর কেউ নেই। তুমি ঠিক আছো ইসমাইলি? মায়ের কণ্ঠস্বরে বাস্তবে পা রাখলো ইসমাইলি। হ্যাঁ, হ্যাঁ মামাম, ঠিক আছে আমি। ফাঁকা দুটো ঢোক গিল ইসমাইলি। সে কি সত্যি কল্পনা করছে? তার 4 মাসে বুকের ভিতর হিলস্থুল কাণ্ড ধক ধক করে বেড়ে উঠল। তুমি পানি খাবে? মিসেস জেনা হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে পানির গ্লাসটা এগিয়ে দিল ইসমাইলিকে। ঢক ঢক করে সবটা খেয়ে নিল। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, ঠিক আছে মামাম, তুমি টেনশন করো না। চিন্তা হলো মিসেস অ্যানা, এটা মোটেও ভালো কথা নেই। মেয়েটা তার ভীষণভাবে অসুস্থ। এ অসুস্থ শুরু হয়েছে বাবা চলে যাওয়ার পর থেকে। তখন থেকে বাবাকে অদ্ভুতভাবে কল্পনা করতে। সে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর জানতে পারে ইসমাইলি যারা তার আশেপাশে নেই তাদেরকে খুব বেশি মিস করে, তাদেরকেও কল্পনা করে। হ্যালুসিনেশন হয় তার, যার ফলে বাস্তবতা ভুলে যায়। প্রাণপণে চেষ্টা করে সেই কল্পনা মানুষকে ধরে রাখতে। প্রথমবার বাবার জন্য পাগলামি করলো, তারপরে ঠিক হয়ে যায়। এখন ঠিক কাকে হ্যালুসিনেশন করে তার সঠিক জানা নেই। বেডের এক পাশে চুপচাপ বসে আছে ইসমাইলি। হাতে রয়েছে ফোন, হয়তো কারো ফোনের অপেক্ষায়। বিরক্তিতে বোধহয় করছে একসময়। গুটি গুটি পায়ে এগিয়ে গেল ব্যালকনির দিকে। গ্লাস টেনে রেলিংয়ের পাশে দাঁড়ালো। দৃষ্টি তার আকাশবাণী। আবেশে চোখ বুঝে নিঃশ্বাস টেনে নিল। পিঠ ছাড়িয়ে যাওয়া চুলগুলো মৃদু হাওয়ায় ভেসেছে। আমেরিকার একজন বাসিন্দা, তার জন্ম আমেরিকায়। পরপর ফ্যামিলি নিয়ে চলে যায় নিউজিল্যান্ড। সেখান থেকে ডিরেক্ট আবার আমেরিকায়। এখন আবার সব কিছু ছেড়ে ছুড়ে ছুটতে হবে তাকে স্পেনে। ভীষণভাবে বিরক্ত সে। মাঝে মাঝে ইচ্ছে করে সব কিছু ছেড়ে ছুড়ে যেতে দূরে। ওই তো মাসখানেকের জন্য গিয়েছিল। সেই সৌন্দর্য তার চোখে আটকে আছে। বুক ছেড়ে বেরিয়ে এলো এক রাশ দীর্ঘ নিঃশ্বাস। সে কোথায় দীর্ঘদিন থাকতে পারে? নিঃশ্বাস আটকে আছে তার। মিসেস অ্যানা ইসমাইলিকে নিয়ে ভীষণ পজিটিভ। মেয়ের জন্য ঠিক যা যা করতে হবে ঠিক কয়েকগুলো। চক্ষু দেয় মেলে তাকাতে নজরে এলো সামনে গেট। চার্ম, আই মিস ইউ সো মাচ ইয়ার। আপনি আমাকে রেখে কোথায় চলে গেছেন? দিস ইজ নট ফেয়ার চার্ম। বিড়বিড় করে শব্দ আওড়ালো। হতাশ হয়ে ভেতরে পা বাড়ায়। নিচে ডাইনিংয়ে খাবার দিছে মিসেস অ্যানা। ইসমাইলি ব্রেকফাস্ট করবে, তাড়াতাড়ি এসো। আসছি মম। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ায় সে। আয়নার দিকে তাকিয়ে বলে ওঠে অতঃপর। দ্রুত পায়ে নিচে নেমে এলো ইসমাইলি। খাবার ইতিমধ্যে সার্ভ করা হয়েছে। চেয়ার টেনে বসলো সে। মলিন মুখ করে চুপচাপ খেয়ে যাচ্ছে। আর চোখে তাকালেন মিসেস অ্যানা। আর ইউ ওকে ইসমাইলি? হ্যাঁ। তুমি ঠিক আছো? হ্যাঁ মামাম, ঠিক আছি। আমার আর কি হবে, আমি ঠিক আছি। মুখ অব্দি চাদরে ঢেকে রেখেছে ন্যান্সি। ক্লান্ত সে। তাকে চোখ ভরে দেখছে আফ্রিদ। একটু পরপর সে বলছে, তুই ভীষণ সুন্দর। ন্যান্সি খুব একটা গুরুত্ব না দিয়ে শুয়ে রইল। আকস্মিক তাকে ডেকে তুলল আফ্রিদ। ধরপড় করে উঠে ন্যান্সি। কী হলো, ঘুমাতে দিচ্ছেন কেন? আফ্রিদ বাঁকা এসে বলল, পানি খাওয়া। কপাল কুঁচকে এলো ন্যান্সি। এই সাইডে টেবিলের উপর পানি রাখা, অথচ নিজে না নিয়ে হুকুম করছে, আপনি নিজে গিয়ে খান, পারবো না আমি দিতে। আফ্রিদ চাপা রাগ দেখে বলে, দিবি কি না? ন্যান্সি অসহায় চোখে তাকায় তার দিকে। হাঁটতে পারছি না তো, নিয়ে নিন। আফ্রিদ একগাল হেসে বলল, কোলে নি। রাগে গজগজ করে উঠল ন্যান্সি। আমাকে কোলে নিতে পারবেন, কিন্তু নিজেকে পানি খাবেন না, তাই তো? আকস্মিক আফ্রিদ ঝাঁপিয়ে পড়ে ন্যান্সির উপর। যা শালি, খাবোই না পানি, তোকে খাবো। আফ্রিদ প্লিজ লিভ মি।
আমি আপনাকে সহ্য করতে পারছি না। আফ্রিদ চোখে হাসে, আলগোছে পিঠ টেনে দুহাত আঁকড়ে ধরে শোয়া থেকে ন্যান্সিকে শুদ্ধ নিয়ে উঠল। আপনি শুনে না আর না তাকে ছাড়ে। প্রথমবারের মতো ন্যান্সিকে এতটা কাছে পেয়ে পাগল প্রায়। ন্যান্সি আফ্রিদের উন্মোদনা দেখে অস্থির। কেন এত অস্থিরতা তার? আফ্রিদ আরও ঘনিষ্ঠ হয়, বাহ্যিক আবরণ ভেদ করে প্রবেশ করে ন্যান্সির অন্দরমহলে। আকস্মিক চেঁচিয়ে উঠল ন্যান্সি। আফ্রিদ শোয়া থেকে উঠে বসল। ন্যান্সি ঘেমে নেমে একাকার অবস্থা মেয়ে। এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল, আর নয়। এগুলো তো বাংলাদেশে হয়েছিল। আফ্রিদ হোসেন এসেছিল তার কাছে, খুব কাছে, যতটা কাছে এলে একে অপরের নিঃশ্বাস গোনা যায়। ন্যান্সি উল্টো হাতে ঘাম মুছে নিল। একটা ফ্লাইটে রয়েছে ন্যান্সি, মাত্র কয়েকদিনের জন্য। এই তো এয়ারপোর্ট থেকে বের হতে একটি মেয়ের সঙ্গে দেখা হয়েছিল তার। রিপা নাম মেয়েটা। মেয়েটা ভীষণ ভালো, সেও বাংলাদেশ থেকে এসেছে। ন্যান্সি তার সাথে পরিচয় হতে পেরে মেয়েটাকে তার নিজের ফ্ল্যাটে থাকতে বলে। এমনিতে ন্যান্সি আপাতত থাকবার জায়গা নেই, যে কোনোভাবে এখানে থাকতে হবে। ফোনটা টুং করে ন্যান্সি সেটা তুলে নিল। আর একবার নতুন নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো বেবি গার্ল, আগন্তুক আফ্রিদ হোসেন, যাকে আগন্তুক হিসেবে চেনে নান্সি। ভয়েস মডুলেশন, বহুরূপী কণ্ঠ, বলা কথা নির্ধারণ গুণ হয়েছে আফ্রিদ হোসেন। বলতে হবে, কথা বলার সময় নিজের কণ্ঠস্বরকে সচেতনভাবে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করার ক্ষমতা রাখে। সহজ করে বলল, একই মানুষ অনুযায়ী, পরিস্থিতি, আবেগ ও প্রয়োজন অনুযায়ী নিজের কণ্ঠস্বর উচ্চ নিম্ন, গতি, জোর, নরম, কঠিন ভাব বদলাতে পারে এই ভয়েস মডুলেশন। আপনি আপনি আমাকে কল করেছেন কেন? আফ্রিদ হাসে, কণ্ঠস্বর ক্ষীণ করে বলে, বেবি গার্ল, তোমার তো এক্ষুনি যাওয়া উচিত না? সত্যিটা জানবে না? কথাটা বলতে বলতে পরনের শার্টটা খুলে ফেলল আফ্রিদ। তার ঠিক সামনে নিজের রুমে একটা ফটো ফ্রেম লাগানো। ন্যান্সির সাথে কটে যাওয়ার পর এই যে অফ হোয়াইট গহনপুরে ছবি তুলছে, তার মধ্যে থেকে একটা ছবি এখানে টাঙিয়েছে আফ্রিদ। এক হাতে ফোন, অন্য হাতে ওয়াশিং গ্লাস। ন্যান্সি আগন্তুককে জানতে চায়, সেই লোকটা যেদিন হুডি পড়েছিল, যদি পুরুষ হয়ে থাকিস তবে সামনে আয় আমার। তুই আমার পরিবারকে শেষ করে দিছিস। ফোনটা হোল্ড করলে আফ্রিদ। ভীষণ হাসি পাচ্ছে তার। বউ তার চটে গেছে। যদি সে সামনে যায় তাহলে বউ তার কেঁদে বন্যা দিবে। পরক্ষণে নিজেকে সামলে বলে উঠল, রিল্যাক্স বেবি গার্ল, তাড়াতাড়ি উঠো আর টেবিলের উপর দেওয়া ঠিকানাটায় চলে এসো। ন্যান্সি চকিত বিছানা ছেড়ে নেমে টি টেবিলের কাছে গেল। সেই ঠিকানায় ছবি দেওয়া আছে। সেই লোকটা একটা ছবি রেড সাইলেন্ট ম্যানারে দেখেছিল ন্যান্সি। থার্ড ফ্লোরের সিন্ধুকে অনেকগুলো ছবি পেয়েছিল ন্যান্সি, তাদের মধ্যে এটি একটা। একজন ডক্টর। সত্যি করে বলুন, কে আপনি? কেন এসব করছেন? উত্তর করল না আফ্রিদ। চট করে ফোনটা কেটে দিল। ব্যস্ত হাতে ফোনটা অফ করে দিল। ন্যান্সি বারবার ট্রাই করে পাচ্ছে না। ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিল আফ্রিদ। ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। পিঠে অসংখ্য নখের আছে, এগুলো তার বান্দির দেওয়া। পরাণের তীব্র বুকে ধুকপুকানি শুনে আফ্রিদ আয়নায় নিজেকে এক নজর দেখে দেওয়ালে টাঙানো ছবিটার দিকে এগিয়ে যায়, হাত বাড়িয়ে ন্যান্সির শরীর। প্রেমিক কি পোড়া না পোড়াইছিস? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তুই ছাড়া। কবে এত আপন হলি বলতো? দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে দ্বিতীয়বারের মতো নিজেকে আরও একটা ফোন তুলে নিল আফ্রিদ। একই নাম্বারে কল লাগালো ন্যান্সিকে। এবারও কল ধরে ন্যান্সি। হ্যালো, আবার কেন কল করছেন? কী চাই আপনার? আমি তো ইললিগ্যাল না লিগ্যাল ভাতার বলছি বান্দি। এহেন জবাবে স্তম্ভিত হয়ে ন্যান্সি। বেহায়া লোকটা আবার কল করছে। কেন কল করছেন? আফ্রিদ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, আমি তোকে রাতে খুব মিস করছি পড়া। ন্যান্সি আমতা আমতা করে বলে, সেই মিস করার কারণে কি গলায় দড়ি দেননি এখনো? আফ্রিদ এক গাল হেসে কাবার থেকে শার্ট বের করে ফোনটা কোনোরকম চেপে বলল, যা দুষ্টু, কী বলে? আমি গলায় দড়ি দিলে তোকে আদর করবে কে? তখন তুই আমাকে রাতে মিস করবি? ন্যান্সি নির্বিকার। সে কখনোই পারবে না এই আফ্রিদের সাথে কথায়। কিয়ক্ষণ বলল নীরবতা। সেই নীরবতা ভেঙে আফ্রিদ বলে উঠল, অ্যাঞ্জেলিনা শোন। কি? তোর এই ওইটা ভীষণ সুন্দর। ন্যান্সি বাগ্রত। কিসের কথা বলছে এই? মানে মানে তোর ওইটা মারাত্মক। শুষ্ক ঢোক গেল ন্যান্সি। হাত পা শিরশির করছে। কী বলছিল একটা? ওই সুন্দর মানে? আফ্রিদ খুব ক্ষীণ স্বরে ঘোর লাগা কণ্ঠে বলল, তোর মানানো প্রতিটা ব্রেসলেট সুন্দর। সব কিছু ফেলে গেছিস, উগড়ে দিয়ে ব্রেসলেট বানিয়েছি। চোয়াল ঝুলে ন্যান্সি। আহাম্মকের মতো বসে রইল সে। আমার থেকে ভীষণ রকম মন যাচ্ছে।
ন্যান্সি হতাশ, সে পারে না। কেঁদে ছেড়ে দে মা, কেঁদে বাসি। আফ্রিদ আবারও মলিন মুখে বলল, লিঙ্গ চেঞ্জ করে দিলি কেন? বলবি ছেড়ে দে মা, বাপ, কেঁদে বাসি। প্লিজ প্লিজ আমাকে কল করবেন না। আই হেট ইউ বাট আই লাভ ইউ বান্দি। তোরে পাইলে রে কি যে করব। কলকে তে দিল ন্যান্সি। রাগ হচ্ছে তার, কিন্তু সহসা আবার ফোন এলো। ন্যান্সি রিসিভ করতে আপনি শুধায়, কি করতে চাইছিস? ন্যান্সি তার ছিল হাসি টেনে বললেন না, রাজ্য আপনার, রাজত্ব আমার। আমার রাজত্ব কায়েম করার প্রচেষ্টায় আছেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। অতঃপর ফোনটা বন্ধ করে সিমটা খুলে রাখলো ন্যান্সি। ফোনে হাতে আফ্রিদ গা তুলে হেসে উঠল। আমার জানকির বাচ্চা, একটু ছুলেই আফ্রিদ আফ্রিদ করে চিল্লেস। তোকে কোথায় লুকিয়ে রাখি বলতো? আপনি দেখুন, ইলহাম আপুকে এনে দিন। কিরমির কথাটা বলে উঠলে তিল্লি। রাগ চিৎকারে মুখ চেপে দিল ঈশান। রাগান্বিত করলো, বেয়াদব মেয়ে, তুমি গিয়ে নিয়ে এসো। তিতলি নিজেকে কোনোরকম ছাড়িয়ে হেসে বলল, খালি ছোঁয়ার ধান্দা তাই না? এই শোনেন, আমাকে ছুতে এলে আপনার কালামানিক কেটে দেব। ঈশান হো করে হেসে উঠল। তোমাকে এত কষ্ট করতে হবে না সোনা, আমার আগে ভাগে খাতনা হয়ে গেছে, তোমাকে কষ্ট করে কাটতে হবে না। লজ্জায় কান দিয়ে রীতিমতো ধোয়া বেরোতে লাগলো তিকলি। খ্যাক করে উঠলো, বেশরম লোক, চুপ করে। ছি, এসব বলতে লজ্জা করে না? ঈশান 32 পেটে দাঁত দেখে বলল, তোমার যদি খাতনা করতে শরম না করে, তাহলে আমার খাতনা করা আছে বলতে শরম করবে কেন? রংপুরের মাইয়া। তিতলি এক মুহূর্ত দেরি করলো না। কি লাগামের লোক, শেষে কিনে বলছে কষ্ট করতে হবে না, খাতনা করা আছে। কাঠের তৈরি সে ভগ্ন বাড়িটা যেন সময়ের ভারে নুয়ে পড়ছে। দীর্ঘ অযত্ন আর অবহেলা, চারিদিকে শীর্ণতা স্পষ্ট। কাঠে জমে থাকা শ্যাওলা আর ফাটল ধরা। তার ঠিক কিছুটা দূরে সারি সারি বাড়ি দাঁড়িয়েছে। সেগুলো বাড়ির জানলায় মৃদু আলো, উঠোনে শুকাতে দেওয়া কাপড় আর দরজার আড়ালে থেকে লুকিয়ে মারা কৌতূহল, সব মিলিয়ে সেখানে জীবনের উপস্থিতি স্পষ্ট। ন্যান্সি সেদিকে পা বাড়ায়। হাতে শক্ত করে ধরা একটি পুরনো ছবি। ছবিতে সে নিজেই আছে, কিন্তু পাশে রয়েছে এক অপরিচিত পুরুষ। পরিচয় নেই, স্মৃতি নেই। তবু ছবিটা তাকে টেনে এখানে নিয়েছে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে মনে জেগে ওঠে অজানা কৌতূহল আর অদ্ভুত শূন্যতা। কে এই মানুষ? কেন তাদের ছবি একসাথে? উত্তর খুঁজে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় তাকে অপরিচিত বাড়ির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ওয়েট, কুড ইউ টেল মি if you still lives in the house? Actually, frame the condition of the house, it seems like no one had lived here for a long time. বৃদ্ধ মহিলা মৃদু হেসে বললেন, no one had lived here for many years, and the one to issued to lived here as probably moved to Spain. Spain? কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল ন্যান্সি। ইয়েস, বিকজ হি ডিড দ্যাট সি লিভস ইন স্পেন। ন্যান্সি স্থির নেত্রে তাকিয়ে রইল। তাহলে আমেরিকা এসে কী লাভ? সেই ঘুরে ফিরে আবার স্পেনের সাথে সবটা জুড়ে আছে। অ্যাঞ্জেলিনা, পর্ব 8। পুরো গল্পটা প্লেলিস্টে।